ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো এসএলএসটি 2025 অ্যাসপিরেন্ট যারা রয়েছে তোমাদের মনে প্রশ্ন আসছে যে বারবার মক টেস্ট দিচ্ছি কিন্তু 50 পাচ্ছি না। আমার কিছু বন্ধু রয়েছে তারা অনেক আগে থেকে প্রিপারেশান করছে, তারা 50 বা 50-এর কাছাকাছি পেয়ে যাচ্ছে। আমি কিন্তু 50 বা 40ও পাচ্ছি না। তাহলে বাকি এই 30 দিনে আমি কি সত্যি পারবো না আমি পেরে উঠতে পারবো না, এরকম প্রশ্ন অনেকের মধ্যে রয়েছে। তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল মুভের কথা বলবো, যেগুলো তোমার জীবনের কিন্তু পথটা পাল্টে দিতে পারে। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস ব্যাকগ্রাউন্ডের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কাট অফের যে ডিফারেন্স রয়েছে, তাই তাদের মধ্যে কিছু স্ট্র্যাটেজিক্যাল রিভিশন ওয়ার্ক ডিফারেন্স হওয়া উচিত, যাতে তোমার 100% সাকসেস রেট আসার সম্ভাবনা বাড়বে। এবার স্পেশাল কয়েকটা রিভিশন স্ট্র্যাটেজি বলবো। এবং অনেকের কাছে প্রশ্ন করেছো যে আমার অনেকটা পড়তে বাকি রয়েছে, বেশ কয়েকটা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, পড়তে পারছি না। এই কদিনে সেই নতুন চ্যাপ্টারগুলো পড়ে কখন রিভিশন দেবো, কখন কমপ্লিট করব, করে উঠতে পারবো কি না, তাদের জন্য স্পেশাল নিউ চ্যাপ্টার স্ট্র্যাটেজির কথা বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, 5টা মিনিট সময় দাও। আশা করছি তোমার জীবনের এই স্ট্র্যাটেজিগুলো লাগালে 100% সাকসেস হবেই। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো প্রথম পয়েন্ট আসি, যেটাই বলছিলাম যে মক টেস্ট দিচ্ছি কিন্তু পুরো নাম্বার পাচ্ছি না, মানে 50 পেরোতে পারছি না, যেটা আমার কাট অফ হওয়া উচিত। এরকম প্রশ্ন যদি থাকে তোমার মনে, তোমাকে কি করতে হবে না, নাম্বার 1 যেটা দেখতে হবে, মক অ্যানালাইসিস করতে হবে। মক অ্যানালাইসিস মানে কি, মানে কোন ধরনের প্রশ্নগুলো তোমার ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। সেই প্রশ্নটা কনসেপচুয়াল প্রশ্ন না আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন না নলেজ বেস প্রশ্ন রয়েছে, সেইটাকে তোমাকে ট্র্যাক করতে হবে। এবং কেন ভুল হলো সেটা তোমার, কোন টপিক থেকে ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, এবং কেন ভুল হলো সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যে তুমি পড়েছিলে সেইটা তোমার জানা কিন্তু তুমি ভুলে গেছো, লিখতে পারোনি, তার মানে তোমার রিভিশনে গলতি থেকে গেছে, কমতি থেকে গেছে। এবং সেটা তোমার একেবারেই পড়া নেই, তোমার কাছে নতুন, তাই তুমি সেটার উত্তর করতে পারোনি। এইভাবে তোমাকে সেইটাকে ট্র্যাক করতে হবে যে তোমার মক টেস্ট দেওয়ার পর তোমার কোথায় ভুলগুলো রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং কীরকম ভুল রয়েছে সেটাকে, কোনো সিলি মিস্টেক হয়ে গেছে না ভুলে গেছো, এই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করলে তুমি সেরকমভাবে পড়বে। যদি তোমার পড়া না থাকে তোমাকে সেটাকে পড়তে হবে, এবং যদি তুমি সিলি মিস্টেক করে থাকো বা পড়েছিলে ভুলে গেছো, তার মানে তোমার রিভিশনটাকে বাড়াতে হবে। সেই রিভিশনের বাড়ানোর স্ট্র্যাটেজিতেও আসবো। তাহলে মক অ্যানালাইসিস, দেখো তুমি কতগুলো মক টেস্ট দিচ্ছ সেটা বড় কথা নয়, যে আমার একটা বন্ধু প্রচুর মক টেস্ট দিচ্ছে, আমি কম দিতে পারছি, আমার পড়া বাকি রয়ে গেছে, তাই আমি হয়তো পারবো না, সে পেয়ে যাবে, সেটা কিন্তু নয়। তুমি মক টেস্ট কটা দিচ্ছ সেটা বড় কথা নয়, মক টেস্টটাকে তুমি কিভাবে ব্যবহার করছো সেটাই হচ্ছে বড় কথা। সেইটা যে ভালো করে কায়দা করে শিখে যাবে সে কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যাবে। এবার দেখো আরেকটি সমস্যা হচ্ছে পিয়ার গ্রুপ সিনড্রোম হয়। সেটা কীরকম, যে বললাম যে আমার বন্ধুরা পেরে যাচ্ছে আমি পাচ্ছি না, এটাকে বলা হয় পিয়ার গ্রুপ সিনড্রোম। যে দেখো যে পেরে যাচ্ছে সে আগে থেকে পড়ছে, সে এখন হয়তো পেরে যাচ্ছে, তার মানে এই নয় সে পরীক্ষার দিন পেরে যাবে। যে রিহার্সালের দিন ভালো করে, 20টা রিহার্সাল ভালো করেছে, সে যে ফাইনাল মঞ্চে ভালো অভিনয় করতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। তুমি যে বাজিমাত করে দিতে পারবে না লাস্ট এতে, সেটা কেউ বলতে পারবে না। যে যতই মক টেস্টে যে যতই নাম্বার পাক না কেন, ফাইনাল ম্যাচে কি হবে সেটাই, সে তুমি গোল করবে না সে গোল করবে সেটা নাই। এই কম্পেয়ার করাটা থেকে দূরে থাকো। দেখো যতই কম্পেয়ার করবে তত কী হবে, তোমার পাস্ট নিয়ে তুমি ভাববে যে সে অনেক আগে থেকে পড়েছে, আমার পড়া হয়নি, আমি ফাঁকি দিয়ে দিয়েছি। এই পাস্ট নিয়ে ভাবাটা মাথা থেকে বের করে দাও। তার কারণ হচ্ছে কি, পরীক্ষায় অনেকে খারাপ রেজাল্ট হয় কেন জানো তো, কারণ পরীক্ষার আগে সে পরীক্ষার রেজাল্ট নিয়ে ভাবে,
সে পরীক্ষার পড়া নিয়ে ভাবে না, আর রেজাল্ট নিয়ে যখনই ভাবে তার অ্যাড্রিনালিন সিক্রেশন বেড়ে যায়, তখন তার টেনশন হয়, তখন তার পড়াটার মধ্যে কনসেন্ট্রেশন থাকে না। তাই ওটা থেকে তুমি দূরে থাকো। ওই অ্যাড্রিনালিন সিক্রেশন কমিয়ে দিলে তোমার কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশন থাকবে এবং তুমি আরামসে সাকসেসের দিকে এগিয়ে যাবে। এই কনসেন্ট্রেশন এবং টাইমটা বাড়ানো, এটাই হচ্ছে সাকসেসের মূল চাবিকাঠি, আর কিছু নয়। লেগে থাকা, টেনাসিটিটা দরকার। যে লেগে থাকবে শেষ পর্যন্ত সেই জিতে যাবে ম্যাচে। এবার আসিস রিভিশনের কথা বললাম, একটা হচ্ছে শর্ট রিভিশন আর একটা হচ্ছে স্পেশাল রিভিশন। শর্ট রিভিশন মানে কি, তুমি যে যে জায়গাগুলো মক অ্যানালাইসিস করে ভুল করেছো বা তোমার পড়া ছিল ভুলে গেছো, পারোনি, সেইগুলোকে শর্ট রিভিশন দাও। যেই তোমার ফাঁক জায়গাগুলো দেখতে পেলে, বুঝতে পারলে মক টেস্টের পর, সেগুলোকে তোমাকে কিন্তু ভালো করে আবার রিভিশন দিতে হবে। এবং রিভিশনটা এইরকম নয় আজ একবার পড়ে নিলাম তা নয়, একদিন পর আবার সেটাকে একবার মনে মনে ভেবে নাও যে এই পয়েন্টগুলো পড়েছিলাম এগুলো মনে আছে কিনা দেখে নিই। এবার স্পেশাল রিভিশন হচ্ছে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। সেটা কি না, তোমার যেটা যা পড়া হয়েছে তার সেই টপিকের উপর আরেকটু ডিপ নলেজ নেওয়া, সেটাকে আরেকবার দেখে নাও, ঝালিয়ে নাও। তার কারণ হচ্ছে ডিপ নলেজ নেওয়া মানেই হচ্ছে তুমি হার্ডার কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। এবং এসএসসিতে সেই বাজিমাত করে যে ওই 10% হার্ডার কোশ্চেন থাকে না, হার্ড কোশ্চেন থাকে, সেখানেই কিন্তু র্যাঙ্কটা হয়, সেই কিন্তু এগিয়ে যায়। তাই সেই জায়গাটাকে টাচ করতে হবে। সেই 10টা কোশ্চেন কি 12টা কোশ্চেন যে থাকবে, সেই হার্ড কোশ্চেনগুলোকে কে কটা অ্যাটেন্ড করতে পারছো। এমনি জেনারেল কোশ্চেন, সাধারণ কোশ্চেন, একটু মিডিওকার কোশ্চেন, মডারেট কোশ্চেন, সেগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারবে, কিন্তু হার্ডার কোশ্চেনগুলোকে যে অ্যাটেন্ড করতে পারবে সেই বাজিমাত করবে। তাই এই স্পেশাল রিভিশনটাকে তোমাকে বা স্পেশাল রিভিশন স্ট্র্যাটেজিটাকে তোমাকে মাথায় রাখতে হবে এবং ডিপ নলেজটা নেওয়ার চেষ্টা করতে হবে। এবার দেখো, স্ট্র্যাটেজিক্যাল কিছু মুভমেন্টের ডিফারেন্স রয়েছে আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। কারণ সায়েন্সের ক্ষেত্রে দেখা যায় 50 কাট অফ মতো গেলেই তুমি কিন্তু 100% চান্স, কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে কাট অফটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। যেটা মানে গত বছর যে 55-এ 53 মতো গেছিলো, এবারে কিন্তু 60 মার্কসে সেটা 55 মতো আর্টসে তোমাকে টার্গেট দিতে হবে। তাই এই স্ট্র্যাটেজিটা মাথায় রেখে নিয়েই তোমাকে কিন্তু ডিপ নলেজটা নিতে হবে। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা রয়েছে তাদের মধ্যে কিছু টাইম বাউন্ডেড প্র্যাকটিস করতে হবে। মানে কি, তোমাদের কিছু ম্যাথ থাকবে, কিছু নিউমেরিক্যাল থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে থাকে। তো এরা কিন্তু একটু সময় ধরে মক টেস্টটা দেবে বা সময় ধরে প্র্যাকটিসটা করবে, দিলে তোমার কিন্তু পরীক্ষায় তুমি কিন্তু কনফিডেন্সটা পাবে যে হ্যাঁ আমি সময়ের মধ্যে সব পেরে যাব। এটার হচ্ছে একটা আর্টস এবং সায়েন্সের স্ট্র্যাটেজিক্যাল একটা মুভ করতে হবে তোমাকে। এবার আরেকটা পয়েন্ট বলবো যে ফরগেট অ্যাবাউট ইউর পাস্ট, যে আমি পড়িনি, ফাঁকি দিয়েছি, তারা পড়েছে, তারা ভালো করবে, আমি পারবো না, এইটা ভুল করে বেরিয়ে আসো। এইটা থেকে ভুল করে না বেরোতে পারলে তুমি কিন্তু পারবে না। ভুলে যাও ফরগেট অ্যাবাউট পাস্ট, কেননা পাস্টকে যত মনে করবে, বললাম যে অ্যাড্রিনাল সিক্রেশন বাড়বে। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে কিন্তু খুব দূরে চলে যেতে হবে। এই 30টা দিন তোমাকে কম করে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা সময় দিতেই হবে। দেখো, জীবনে কোনো কিছু কষ্ট না করে পাওয়া যায় না। যে সারা জীবন যে মানে স্টুডেন্ট লাইফে আনন্দ করবে সে সারা জীবন কষ্ট পাবে, যে স্টুডেন্ট লাইফে কষ্ট করবে সে সারা জীবন আনন্দ পাবে। এই হচ্ছে মোদ্দা কথা। তো এই 30 দিন সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার মধ্যে যত বেশি থাকবে তত বেশি তোমার ডোপামাইন সিক্রেশন হবে, আর ডোপামাইন সিক্রেশন হলে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হবে, তোমার পড়ার মধ্যে মন থাকবে না, তোমার সোশ্যালের এটা ওটা নিয়ে ভাবতে থাকবে, ওটা এটার রিপ্লাই দেবে, ওটা এটার কথা বলবে, এই সব হবে। তাই এই 30টা দিন সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি 100% বেরিয়ে আসো। দরজা জানলা বন্ধ করে 4 দেওয়ালের মধ্যে থেকে যাও, কেউ তোমাকে আটকাতে পারবে না, সাকসেস হবে তুমি। পাস্ট তোমার যতই ফাঁকি মারো, যতই পড়াশোনা করো, যতই তোমার সিলেবাস বাকি থাকুক না কেন, তুমি কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যাবে। তো এই কথাটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি, আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি, আমি 50% বা 60% করেছি, আরও 40% বাকি, আমি কি পারবো? না, এতটা বাকি রাখা যাবে না চ্যাপ্টার। পুরো সিলেবাসের অন্তত 80% তোমাকে কভার করতেই হবে এবং সেটা ভালো করে করতে হবে। যারা 100% সিলেবাস পড়ছে, হয়তো পড়ার দরকার নেই, 100% সিলেবাস পড়ার দরকার নেই। তুমি যদি একটু টেকনিক্যালি পড়ো তাহলে তোমার 80% পড়লে হবে। সেটা কীরকম না, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার স্টাডি করতে হবে, ইম্পর্ট্যান্ট জায়গাগুলো করতে হবে। সে 2 মার্কের আগে প্রশ্ন হোক না, কিন্তু তুমি সেই টপিকটা পেয়ে গেলে যে অমুক টার্মিনোলজিটা খুব ইম্পর্ট্যান্ট, অমুক সালটা খুব ইম্পর্ট্যান্ট, অমুক যুদ্ধটা ইম্পর্ট্যান্ট, বা অমুক জেনেটিক্সের পার্টটা ইম্পর্ট্যান্ট, সেই
জায়গাটা তোমাকে খুঁজে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। সেটা তুমি নিউ চ্যাপ্টারগুলো যখন পড়বে সেই জায়গাগুলো বেছে বেছে পড়ো। নিউ চ্যাপ্টার যখন বাদ দেওয়া একদম যাবে না, সেখানে তোমাকে পড়তে হবে এবং সেখানে পড়ে তোমাকে কিছু শর্ট নোট করতে হবে, তোমাকে মার্কিং করে নিতে হবে ইম্পর্টেন্ট পার্টগুলো, কারণ ওগুলোকে 2বার 3বার রিভিশন দেওয়ার মতো তোমার আর সময় নেই। তাই এগুলোকে মার্কিং করে নাও এবং পরে আবার একবার 2-4 দিন পর রিভিশন দাও। আর মক টেস্ট কিন্তু প্রত্যেক দিন দেবে না, 3 দিন 4 দিন অন্তর একটা মক টেস্ট দাও। এই 30 দিন সময় আছে, এটাকে কাজে লাগাও। এবং একটা মক টেস্ট মানে এই যে বললাম তোমাকে অ্যানালাইসিস করতে হবে এবং তার যে ড্রব্যাকগুলো তোমার থেকে গেছে সেগুলোকে ওভারকাম করতে হবে। মনে রাখবে এই যুদ্ধটা কিন্তু তোমার পিয়ার্সের সঙ্গে নয়, পিয়ার গ্রুপের সঙ্গে নয়, যারা 50-এ 50 এখন পেয়ে যাচ্ছে বা 60-এ 60 পেয়ে যাচ্ছে তাদের সঙ্গে তোমার যুদ্ধটা নয়। তোমার যুদ্ধটা, আবার বলছি, আগের ভিডিওতে বলেছিলাম, তোমার নিজের সঙ্গে তোমার যুদ্ধটা। প্রত্যেক দিন তোমাকে যুদ্ধ করে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর নিজে যদি ইমপ্রুভ করতে পারো, সে আজ যতই 50-এ 50 পাক, তুমি কিন্তু সাকসেস হবে ফাইনাল ম্যাচে। কথাগুলো কিন্তু মাথায় রেখে এগিয়ে যাও এবং মাইন্ড কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখো। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, পড়াশোনার মধ্যে থাকো। 10 থেকে 12 ঘন্টা প্রত্যেক দিন পড়ো, কাজে লাগাও। যখন পড়তে ভালো লাগছে, সে কেউ রাত জেগে পড়ুক, সকালে ভোরে উঠে পড়ুক, যাই পড়ুক, সেটা ম্যাটার করে না। তুমি কতটা কনসেন্ট্রেশন নিয়ে পড়ছো সেটাই ম্যাটার করে এবং তুমি কতটা প্রতিদিন ইমপ্রুভ করছো সেটা ম্যাটার করে। তো এইভাবে এগিয়ে যাও, সাকসেস তোমার হবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।